দ্বিতীয় দিন 10 অক্টোবর 2020। ভোর 5টায় মোবাইলের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। দ্রুত গোসল করে ফ্রেশ হয়ে সবকিছু গুছিয়ে বের হলাম। তারপর দিঘলিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে একটা ইঞ্জিন ভ্যানে উঠলাম। গতকাল সেখানে এসে আমার হাঁটা শেষ করেছিলাম। আজ দিঘলিয়া বাজারে সেই স্থান থেকে হাঁটা শুরু করব। তারপর ফেসবুকটা অন করে কিছু সময় মানুষের কমেন্টের উত্তর দিতে থাকলাম। পায়ে ব্যথা মোটামুটি ছিল, সেটা নিয়েও ভয়ে ছিলাম। প্রায় 30 মিনিট পরে দিঘলিয়া বাজারে পৌঁছালাম। খুব ক্ষুধা পেল। ঘড়িতে দেখি 6টা 30 বাজে। এদিক ওদিক তাকিয়ে একটা ছোট হোটেল এর দেখা পেলাম। সেখানে বসে পরোটা আর ডিম ভাজি খেলাম। তারপর পাশের এক চায়ের দোকান থেকে পড়ালিকারের চা খেয়ে 7টা বেজে 5 মিনিটে সেখান থেকে হাঁটা শুরু করলাম। গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, বাড়িঘর কম, বাগান আর ধান ক্ষেতই বেশি। হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমি কোনো বনের মধ্যে ঢুকে গেছি। খুবই শান্ত পরিবেশ। রাস্তার দুই ধার দিয়ে অনেক বড় বড় বাঁশঝাড়, বিভিন্ন প্রজাতির গাছ গাছালির বাগান। প্রায় 1 কিলোমিটারের মধ্যে কোনো বসতি চোখে পড়ল না। পথ দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। বিভিন্ন প্রজাতির পাখির ডাক শুনতে খুবই ভালো লাগলো, কিন্তু মাঝে মাঝে বাঁশের মর্মর শব্দে, অজানা নানান শব্দে গা ছমছম করছিল। এত সুন্দর পরিবেশ পেয়ে ভালো উপভোগ করেছি। বাগান থেকে বেরিয়েই দেখি রাস্তার দুই ধার দিয়ে ধান ক্ষেত। হঠাৎ সূর্যের তাপে প্রচন্ড গরম অনুভব করলাম। দ্রুত পায়ে হেঁটে একটা ছোট বাজারে পৌঁছালাম। সেখানে একটা মুদির দোকান থেকে 1.5 লিটারের একটা ঠান্ডা পানি কিনে তাতে 3টা স্যালাইন গোলালাম। ছোট এক প্যাকেট বিস্কুট নিয়ে আবার হাঁটা শুরু করলাম। গরমে প্রচুর পরিমাণে ঘাম হচ্ছিল। স্যালাইন পানি না খেলে অসুস্থ হয়ে যাব। এবার অনেকটা পথ হেঁটে মহাজন ঘাটে পৌঁছালাম। অসম্ভব গরমে একটানা হাঁটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। মহাজন ঘাটে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম চা খাওয়ার জন্য। চায়ের অর্ডার দিয়ে এক ফেসবুক ফ্রেন্ডকে কল দিলাম। তার বাসা ঘাটের ওপারে। সে আমাকে নক দিয়েছিল তার এলাকা দিয়ে যাওয়ার সময় তার সাথে যেন অবশ্যই দেখা করি। নেটওয়ার্ক সমস্যার কারণে একটু সময় লাগলো তাকে ফোনে পেতে। সে জানালো সে বাড়িতে নাই। কপাল খারাপ, দেখা হলো না। চায়ের দোকানদার আমার ভাষা শুনে আমাকে আমার বাসার ঠিকানা জিজ্ঞেস করলেন। আমি বললাম আমার বাসা যশোরে। সে বললেন তার ধারণা ছিল যশোরে হতে পারে, কারণ সে যশোরের ভাষা জানে। সে দীর্ঘ 22 বছর যশোরে মাইকপট্টির একটা দোকানে কাজ করেছে। বর্তমানে তার বয়স 65 বছরের কাছাকাছি। সে আমার গেঞ্জি লেখা পড়েছে। সে আমার উদ্দেশ্য জানতে চাইলো। আমি সবকিছু খুলে বললাম। সেখানে আরো লোক ছিল। তার খুব মন দিয়ে আমার কথা শুনলো। খুবই অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়েছিল। তারা আমাকে বোঝাতে লাগলো বর্তমান জামানা ভালো না, তাই এইসব পাগলামি বাদ দিয়ে আমি যেন ঘরে ফিরে যাই। আমি তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিলাম। তাদেরকে আশ্বস্ত করলাম এই বলে যে গোপালগঞ্জ গিয়ে বাসে উঠে ফেরত যাব। তারপর তারা ছেড়ে দিল আমাকে। ঘাটে গিয়ে 12 টাকা দিয়ে একটা টিকিট কেটে ট্রলারে উঠলাম। প্রচন্ড চাপে আমার শরীর জ্বালা করতে লাগলো, কিন্তু উপায় নেই। মাথায় ক্যাপ পরে চুপচাপ বসে থাকলাম। 15 মিনিট বাদে বড়দিয়া ঘাটে পৌঁছালাম। শরীরে এনার্জির ঘাটতি অনুভব করলাম, তাই একটা চায়ের দোকান থেকে 2টা কলা খেয়ে নিয়ে হাঁটা শুরু করলাম। বড়দিয়া বাজার অনেক বড়। হাঁটতে হাঁটতে বাজার পার হয়ে গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে থাকলাম। গাছগাছালি কম থাকায় সূর্যের তাপে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। তারপরেও হাঁটতে হবে। দিনের মধ্যে গোপালগঞ্জ পৌঁছাতেই হবে।
হাঁটতে হাঁটতে টোনা বাজার, তারপর পুটিমারি বাজারে গিয়ে চোখে পড়লো একটা হোটেলের সিঙ্গারা ভাজছে। দেখে লোভ সামলাতে পারলাম না। সিঙ্গারা আমার প্রিয় খাবারের মধ্যে একটি। ঢুকে পড়লাম হোটেলে। 2-3টা সিঙ্গারা নিয়ে বসলাম, সেই সাথে মোবাইলকেও তার খাদ্য খাওয়ালাম। সিঙ্গারা শেষ করে একটা ঠান্ডা স্পিড নিয়ে বসলাম। দীর্ঘ 27 মিনিট পরে আবার হাঁটা শুরু করলাম। তারপর পানিপাড়া বাজার গিয়ে দেখলাম খুবই ছোট বাজার, মাত্র 8 থেকে 10টা দোকান আছে। দুপুর টাইম, তাই অধিকাংশ দোকানই বন্ধ। তারপর সেখান থেকে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে থাকলাম। গ্রামটা খুবই সুন্দর। মধুমতি নদীর কোল ঘেঁষে গ্রামটা গড়ে উঠেছে। খুবই সাজানো গোছানো গ্রাম। দেখে মনে হয় কোনো শিল্পী তার নিখুঁত হাতের রং তুলির ছোঁয়ায় তৈরি করেছে। আমার দেখা সব থেকে সুন্দর গ্রাম। হাঁটতে হাঁটতে গুগল ম্যাপ আমাকে নিয়ে গেল নদীর ধার দিয়ে। দেখলাম নদীতে অনেক মানুষ গোসল করছে। গ্রামের বধূরা কেউ কেউ নদী থেকে কলসি করে পানি নিয়ে যাচ্ছে। একদম ছবির মতো সবকিছু। সেখানে একটা বড় বট গাছ আছে। ইচ্ছে ছিল কিছু সময় বসবো, কিন্তু মেয়েরা গোসল করছিল, তাই আর বসা হলো না। আবার হাঁটতে থাকলাম। কখনো ম্যাপ আমাকে নিয়ে যাচ্ছে নদীর ধার ঘেঁষে, কখনো গ্রামের মধ্য দিয়ে। কিছু সময় হাঁটার পরে এমন সুন্দর পরিবেশ দেখতে পেলাম যা বলে বোঝানো সম্ভব না। রাস্তার এক পাশে নদীর পাড়ে প্রচুর ঘাস, অন্য পাশে অনেক বড় বাগান। আমি আর রেস্ট নেওয়ার লোভ সামলাতে পারলাম না। আমি নদীর পাড়ে গিয়ে পায়ে স্যান্ডেল খুলে পা ঝুলিয়ে বসলাম। প্রচণ্ড তাপমাত্রার কারণে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। হঠাৎ শরীর ছেড়ে দিল, পা যন্ত্রণা শুরু করলো, চোখ বুজে আসছিল। আমি ব্যাগটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়লাম। তন্দ্রা ঘরে কিছু সময় কাটালাম। প্রচণ্ড পানির পিপাসা লাগছিল, তাই প্রায় হাফ বোতল স্যালাইন পানি ছিল, একবারে শেষ করে দিলাম। এবং 1 প্যাকেট বিস্কুট ছিল, সেটাও সাবার করে দিলাম। নদীর পার হলেও তেমন বাতাস ছিল না। খেয়াল করলাম আমার পেছনের রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে, কিন্তু কেউ এসে দেখলো না আমি কেন এইভাবে এখানে শুয়ে আছি। সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে হঠাৎ ঘড়ির সময় দেখে লাফ দিয়ে উঠে পড়লাম। 1 ঘন্টারও বেশি সময় অবস্থান করছি। শরীর আগের থেকে একটু ভালো লাগছে। স্যান্ডেলের বেল্টের ঘষায় পায়ের বৃদ্ধাঙ্গুল কিছুটা আহত। খুবই যন্ত্রণা অনুভব করছিলাম, কিন্তু কোনো উপায় না থাকায় সেই অবস্থায় হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আবার পানির পিপাসা লাগলো। বোতল খালি। দুপুরবেলায় উত্তপ্ত গরমে রাস্তায় মানুষ পেলাম না। অনেকটা পথ হেঁটে একটা দোকান দেখতে পেলাম। দোকানে লোক ছিল না। দোকানটা একটা ঘরের সাথে। আমি আর কিছু না ভেবেই বাসার গেটে গিয়ে নক করলাম। এক মধ্যবয়সী মহিলা বের হয়ে আসলেন। আমি জিজ্ঞাসা করলাম, দোকানে মালিক নেই? সে উত্তর দিল, গোসলে গেছেন। সে জানতে চাইল কি নিব। আমি মনে মনে ভাবলাম, শুধু পানির কথা বললে সে বিরক্ত হতে পারে। আমি বললাম, আমি কিছু খাবার নেব, খুবই ক্ষুধা লাগছে। তিনি আমাকে দোকানের সামনের বেঞ্চে বসতে বললেন। আমি বসলাম। এর মধ্যে এক মেয়ে দোকানে আসলেন। আমি তাকে বললাম, আগে 1 গ্লাস পানি দেন আর কেক দিন। সে পানি এনে দিল। পানি খেয়ে মনে হলো আমি জীবন ফিরে পেলাম। তারপর কেক খেতে লাগলাম। মেয়েটা আমার এই হাল দেখে জিজ্ঞেস করলো আমার বাসা কোথায় আর এই দিকে কোথায় যাব। আমি তাকে আমার উদ্দেশ্য বললাম। সে শুনে মাথায় হাত দিয়ে চুপ করে তাকিয়ে থাকলো কিছু সময়। মেয়েটিকে দেখে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার কথা মনে হলো। আমি মনে মনে বলতে লাগলাম, আমাকে 2 দণ্ড শান্তি দিয়েছিল নড়াইলের বনলতা সেন। এরই মধ্যে তার বাবা হাজির হয়ে গেল। সে তার বাবাকে আমার ঘটনা বলল। তারপর সে চলে গেল। তার বাবা খুব আগ্রহ নিয়ে আমার সাথে গল্প করতে লাগলো।
সে 14 বছর বয়সে রাগ করে বাসা থেকে চলে গেছিল খুলনাতে। প্রায় 2 বছর ছিল। 2 বছরের শেষ জীবন এর মানে খুঁজে পেয়েছে। তার সাথে আমার ভ্রমণ সম্পর্কে বিস্তারিত বললাম। সব শুনে সে খুব উৎসাহ দিল। তারপর সে আমাকে বলল, গোপালগঞ্জ যাওয়ার আরো সহজ রাস্তা আছে। আমি শুনে খুবই আনন্দ পেলাম। আমি ডায়েরিতে নোট করে নিলাম এবং তার কাছ থেকে বিদায় নিয়ে তার দেওয়া রুট মতো এগোতে থাকলাম। টার্গেট যোগিনী বাজার। অনেক বেশি সময় ব্যয় হয়ে গেছে বসে থেকে। এবার দ্রুত গতিতে হাঁটতে লাগলাম। একটানা 2.5 কিলোমিটার হাঁটার পর মেন রাস্তা দেখা পেলাম। হাঁটতে হাঁটতে অবশেষে যোগিনী বাজারে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে ওই দোকানদারের প্ল্যান অনুযায়ী ট্রলারে করে নদী পার হয়ে পুকুরিয়া ঘাটে পৌঁছালাম। সেখান থেকে হাঁটা শুরু করে অনেক দূর হাঁটার পর সন্ধ্যা হয়ে যাওয়ায় নিরাপত্তার কারণে গোপালগঞ্জ শহরের 5 কিলোমিটার বাকি থাকতে একটা সিএনজিতে উঠে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে গেলাম। তারপর আমার ফেসবুক ফ্রেন্ড রাজু ভাইরে ফোন করলাম, কারণ তার ওখানেই রাত্রি যাপন করার কথা। সে 10 মিনিটের মধ্যে হাজির হলো। দুজনে একটা চায়ের দোকানে কিছু সময় বসে চা আর কলা খেয়ে আমার জন্য নির্দিষ্ট করা রাতের থাকার জায়গায় নিয়ে গেলেন। একটা ছাত্রাবাসে। একটা সিট খালি ছিল। সেই সিটে আমার এক রাত থাকার ব্যবস্থা হলো। রাজু ভাই খুব ভালো ছেলে। মানুষকে সাহায্য করতে তার খুব ভালো লাগে। সে অনেক ব্যস্ত মানুষ। সে আমাকে রুমে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ সারতে চলে গেলেন। রাতে একসাথে খাওয়ার অফার করে গেলেন। আমি যেখানে ছিলাম তার পাশেই মার্কাস মসজিদ। মসজিদের সামনে অনেক বড় একটা পুকুর আছে। ওই পুকুরে গোসল করতে হবে। এত ক্লান্ত শরীর নিয়ে কিছু সময় রেস্ট নিয়ে তারপর লুঙ্গি গামছা নিয়ে অন্ধকারে মোবাইলের টর্চ জ্বালিয়ে চলে গেলাম পুকুর ঘাটে। অনেক সময় ধরে পানিতে বসে থাকলাম। হঠাৎ আমার কোমরে কে যেন সুরসুরি দিল। চাঁদের আলোয় আবছা দেখতে পেলাম অনেক বড় একটা সাপ আমার গা ঘেঁষে চলে যাচ্ছে। আমি ভয় পেলাম। কোনো নড়াচড়া করলাম না। সাপটা চলে যাওয়ার পরে আমি দ্রুত 2-1টা ডুব দিয়ে উঠে এলাম। তারপর রুমে গিয়ে রুমমেটের সাথে অনেক সময় গল্প করলাম। এর মধ্যে রাজু ভাই ফোন দিয়ে খাইতে ডাকলেন। আমি বেরিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। সে একটা হোটেলে নিয়ে গিয়ে হোটেলের ম্যানেজারকে বলে দিল, ভাই যা খাবে তাকে দেন, উনি আমার গেস্ট, আমি পরে আসছি। সে আমাকে বসিয়ে বিদায় নিল। আমি খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে তৃপ্তি করে খেয়ে একা একা পুকুর ঘাটে গিয়ে বসলাম। ফোনে আমার ছোট ভাই সোহানের সাথে কিছু সময় কথা বললাম। তারপর সেই ভালোবাসার বন্ধু মহিমের সাথে এবং সর্বশেষ আমার সহধর্মিনীর সঙ্গে কিছু সময় কথা বলে রুমে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে শুয়ে রুমমেটের সাথে গল্প করলাম। তার কাছ থেকে তথ্য নিলাম টুঙ্গিপাড়ায় রাতে থাকার মতো হোটেল পাওয়া যাবে কিনা। সে আমাকে জানালো অনেক হোটেল আছে। সে আমার ভ্রমণ পরিকল্পনা খুব আগ্রহ নিয়ে শুনলো এবং উৎসাহ দিল। সে আমাকে বলল, একদিন আপনি অনেক বড় সেলিব্রিটি হবেন। আমি হেসে তাকে উত্তর দিলাম, বাংলাদেশে এইসব কাজের কোনো মূল্যায়ন নেই। এখানে মানুষ আমাকে পাগল বলে। এরই মধ্যে রাজু ভাই গুড নাইট জানাতে আসলো। তার সাথে কিছু সময় কথা বললাম। তারপর শুভকামনা জানায় চলে গেল। আমি একসাথে 2টা নাপা এক্সট্রিম খেয়ে ফেসবুকে আপডেট দিয়ে মোবাইলে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লাম। আগামীকাল আসছি 3য় দিন নিয়ে। অনেক কঠিন সময় পার করেছি 3য় দিনে। জানতে হলে সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।